সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ভালো আছি, সুস্থ আছি। আজ আমি তোমাদের সাথে আসলে যে বিষয়টি কথা বলবো সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র অংশের একটা গুরুত্বপূর্ণ পরিচ্ছেদ, নাম হচ্ছে পঞ্চম অধ্যায়ের পঞ্চম পরিচ্ছেদ জ্যোতি বা বিরাম চিহ্নের লিখন কৌশল। এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় জ্যোতি বা ছেদ চিহ্নের লিখন কৌশল। লিখন কৌশল। তাহলে আমাদের আজকের পাঠ্য বিষয় হচ্ছে জ্যোতি বা ছেদ চিহ্নের লিখন কৌশল। আমরা জানি আমরা কথা বলার সময় অনেক সময় আমাদের মাঝে থামতে হয়, অন্যকে বোঝার জন্য, বুঝতে দেওয়ার জন্য বা বোঝার জন্য, বা এভাবে লেখার সময়ও আমাদের আসলে একটা কথা বলতে গেলে বা একটা পড়তে গেলে সমস্যা হয় না, যার কারণে অর্থটা স্পষ্ট করার জন্য বা মানুষকে সহজে বোঝানোর জন্য, ভাবের অনুভূতিটা সঠিকভাবে প্রকাশ করার জন্য অনেক ক্ষেত্রে আমাদের কী করতে হয় যে কোনো জ্যোতি বা ছেদ চিহ্ন বিরাম চিহ্নের ব্যবহার করতে হয়। আর আমরা জানি এই বিরাম চিহ্নগুলো আমাদেরকে বা নিজের মনের ভাব প্রকাশ করতে অনেকখানি সাহায্য করে। এই জ্যোতি বা ছেদ চিহ্ন আমরা জানি যে বাংলা সাহিত্যে জ্যোতি বা ছেদ চিহ্নের যিনি প্রবর্তক, যাকে প্রবর্তক বলা হয়, তার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমরা দেখি নামটা দেখি আমরা, জ্যোতি ছেদ বা প্রবর্তক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে আমরা দেখলাম এখানে জ্যোতি ছেদ বা বিরাম চিহ্নের প্রবর্তককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর একটা প্রশ্ন আমাদের এখানে, গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আছে, সেটা হচ্ছে যে পরীক্ষায় আসে, অনেক পরীক্ষায় দেখা যায়, বিগত পরীক্ষায়, বিগত বছরের পরীক্ষায়, বিগত প্রযুক্তিমূলক পরীক্ষায় দেখা যায় এটা আসে, সেটা হচ্ছে জ্যোতি ছেদ বা বিরাম চিহ্ন কয়টি আসলে। এটা নিয়ে আসলে কিছুটা দ্বিমত আছে। দ্বিমত বলতে এখানে দুটো মতামত প্রচলিত আছে। একটা হচ্ছে বলা হয় যে জ্যোতি ছেদ বা বিরাম চিহ্ন 11টি, কোথাও কোথাও বলা যায় 12টি। তাহলে আমরা যদি 11, 12 দুটোই থাকি তাহলে আমরা 12টিই দিব। আর যদি 12 না থাকে, 11 থাকে অপশনে, তাহলে সেখানে আমরা 11 দিব। আমি আবারও বলছি, আমি লিখছি জ্যোতি ছেদ বা বিরাম চিহ্ন বারোটি, 11 ব্র্যাকেট রাখলাম, 11 ব্র্যাকেট রাখলাম আমি। যদি কখনো 11 না থাকে অপশনে, বা তখন আমরা 11টা না থাকে তখন 12 থেকে 11 নিব আমরা। তাহলে আমরা এখানে দেখলাম যে জ্যোতি এর আগে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আগে সাধারণত বাংলা সাহিত্যে আসলে বিরাম চিহ্নের ব্যবহার ছিল না। বিরাম চিহ্ন ছাড়াই আমরা আমাদেরকে ব্যবহার করতে, সেটা মানে সাহিত্য রচনা করতে হতো বা পড়তে হতো সেটা। ইনি যে সেই বিদ্যাসাগর, যাকে সংস্কৃত কলেজ তার জ্ঞানের পরিধি বিবেচনা করে তাকে একটা বিদ্যাসাগর উপাধি দিয়েছে। সেই বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার মানে মাথা থেকে বা তার কাছ থেকে, তার জ্ঞান থেকে আসলে এই যে জ্যোতি ছেদ বা বিরাম চিহ্নের প্রয়োজনীয়তা বা ব্যবহারটা আসলে তিনি প্রথমত অনুধাবন করেছেন, এবং তার মাথা থেকে আসলে এই বিরাম চিহ্নগুলোর আসলে ধারণা এসেছে। আমরা এখন দেখি বিরাম চিহ্ন পরিচ্ছেদ কি কি আছে, এই বিষয়টা দেখি আমরা একটু।
যে জ্যোতিষের বা বিরাম চিহ্ন লিখন কৌশল বাক্যের অর্থ স্পষ্টভাবে বোঝার জন্য বাক্যের মধ্যে বা বাক্যের সমাপ্তিতে কিংবা বাক্যে আবেগ জিজ্ঞাসা ইত্যাদি প্রকাশ করার উদ্দেশ্যে বাক্য গঠনে যেভাবে বিরতি দিতে হয় এবং লেখার সময় বাক্যের মধ্যে তা দেখানোর জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাই জ্যোতিষের বা বিরাম চিহ্ন। তাহলে এখানে দ্বিতীয়বাচক বা বিরাম চিহ্ন সংজ্ঞাটা এখানে এভাবে দেওয়া আছে। এখানে আমরা দেখি যে বিভিন্ন প্রকার জ্যোতিষ চিহ্নের নাম, আকৃতি এবং তাদের বিরতিকাল খেয়াল করি আমরা। জ্যোতিষ চিহ্নের দেখেন কমা, আমরা জানি যে কমা কমাজ আকৃতি এবং থামতে কতটুকু এক বলতে সময় প্রয়োজন। তাহলে এখানে থামতে হয় এক বলতে যে সময় প্রয়োজন। এরপর আছে সেমিকোলন। সেমিকোলন আমরা দেখতে সেমিকোলনটা দেখতে এরকম। সেমিকোলন জানতে হয় এক বলার দ্বিগুণ সময়। কত সময়? এক বলার দ্বিগুণ সময়। আর দাড়ি বা পূর্ণচ্ছেদ, যারা আমরা দাড়ি বা পূর্ণচ্ছেদ বা আমরা একটু দাড়ি বা পূর্ণচ্ছেদ বলি, এটাকে জানতে হয় 1 সেকেন্ড। প্রশ্নবোধক চিহ্ন দাড়ি হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, থামতে হয় 1 সেকেন্ড। তারপর আছে বিস্ময়বোধক চিহ্ন বা বিস্ময়বোধক চিহ্ন এরকম থামতে হয় 1 সেকেন্ড। এবার আছে কোলন। কোলনটা দেখতে এরকম। কোলন থামতে হয় 1 সেকেন্ড। ড্যাশটা থামতে হয় 1 সেকেন্ড। আর কোলন ড্যাশ, এই কোলন আমরা বলে পড়ে ড্যাশ দিয়ে কোলন ড্যাশ, সেখানে থামতে হয় 1 সেকেন্ড। হাইফেনটা কোন স্টেজে ড্যাশের করব, তাহলে হাইফেনে থামার প্রয়োজন নেই। ইলেক বা লোক চিহ্ন যদি আমরা লিখি এখানে 71, আমরা 1971, এটাকে বলা হয় ইলেক বা লোক চিহ্ন। তার মানে আমরা সংখ্যক 1971 কে আমরা 71 হিসেবে আমরা 71 বলছি। আমরা তার 1971 19 এখানে বাদ দিয়ে লিখেছি আমরা। তাহলে 20 সাল যদি আমরা লিখি 2020, তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি এই যে ইলেক বা লোক চিহ্ন দিয়ে। তার মানে এখানে 2020 কিন্তু আমরা অনেকেই সেই লোক চিহ্ন ব্যবহার না করি আমরা শুধু 20 লিখি। আসলে এটা ঠিক না। আমরা যখন কি করবো, এটা অবশ্যই যদি এরকম সংক্ষেপ করে লেখার চেষ্টা করি বা লিখি, সেখানে আমরা অবশ্যই ইলেক বা লোক চিহ্ন ব্যবহার করব। এবার হচ্ছে উদ্ধরণ চিহ্ন। উদ্ধরণ চিহ্ন, তাহলে উদ্ধরণ চিহ্নটা কেমন? ইনভার্টেড ইলেক বা ইনভার্টেড বা আলাদা উদ্ধরণ চিহ্ন। এই উদ্ধরণ চিহ্ন থামতে হবে, উদ্ধরণ চিহ্ন থামতে হবে হচ্ছে এক উচ্চারণের সময় লাগে। তাহলে এক উচ্চারণ করতে যে সময় লাগে সে সময় থামতে হবে। আর ব্র্যাকেট বা বন্ধনী চিহ্ন, এর কথায় ব্র্যাকেট, বাংলার কথা আসলে বন্ধনী চিহ্ন, এর থামার প্রয়োজন নেই। যেমন আমরা প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী বা ইংরেজিতে বলা হয় ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট, এখানেও থামার প্রয়োজন নেই। তাহলে জ্যোতিষছেদ বা ছেদ চিহ্নের ব্যবহার কোথায় কোথায় আমরা ব্যবহার করি সেটা নিয়ে আমরা এবার আলোচনা করব। তাহলে কোথায় আমরা জ্যোতিষছেদ বা বিরাম চিহ্ন ব্যবহার করব? তো কমার আরেকটা নাম হচ্ছে পাদচ্ছেদ। কমার আরেকটা নাম পাদচ্ছেদ। বাক্য পাঠকালে সুস্পষ্টতা বা অর্থ বিভাগ দেখানোর জন্য যেখানে অল্প বিরতির প্রয়োজন, মানে যেখানে অল্প বিরতি দিতে হয়, সেখানে কমা ব্যবহৃত হয়। যেমন সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে, তাহলে সুখ চাও এখানে থামছি আমরা এখানে, যার কারণে এখানে কি কমা ব্যবহার করছি। এরপর আছে এখানে পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক বিশেষ্য বা বিশেষণ পদ একসঙ্গে বসলে শেষ পদটি ছাড়া বাকি সবগুলোর পরই কমা বসবে। যেমন সুখ, দুঃখ, আশা, নৈরাশ্য একই মালিকার প্রশ্ন। তাহলে এখানে সুখ, দুঃখ, আশা, নৈরাশ্য, এখানে প্রত্যেকটা পদের পরে একটা কমা, শেষ পদ বাদে। এরপরে সম্বোধনের পরে কমা বসাতে হয়। তাহলে কিছুর পরে সম্বোধন চিহ্নের পরে, যেমন রশিদ এদিকে এসো, তাহলে রশিদ করে আমরা কি সম্বোধন করেছি এখানে, তাহলে এখানেও আমরা রশিদের পরে কমা চিহ্ন ব্যবহার করেছি। জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পরে কমা বসবে। তার মানে সাধারণত জটিল বাক্যের দুটো অংশ থাকে। প্রথম অংশ হচ্ছে অসমাপিকা ক্রিয়া
আর দ্বিতীয় অংশ হচ্ছে সমাপিকা ক্রিয়া। তাহলে এখানে এই দুটো বাক্যের মাঝখানে কমা পড়ে। যেমন এখানে একটা বাক্য দেওয়া আছে এখানে যে কাল যে লোকটি এসেছিল সে আমার পূর্ব পরিচিত। তাহলে কাল যে লোকটি একটা অংশ আর সে আমার পূর্ব পরিচিত একটা অংশ। তাহলে এখানে কাল যে লোকটি এসেছিল এখানে ইচ্ছে করলে দাঁড়িয়ে দেওয়া যায় না, কারণ প্রশ্ন থেকে যাচ্ছে তাহলে কি এখানে প্রশ্ন থেকে যায়। কিন্তু যদি বলা হয় সে আমার পূর্ব পরিচিত তাহলে কিন্তু এখানে সমস্যা থাকে না। কিন্তু পরেরটা হচ্ছে আসলে স্বাধীন খণ্ড বাক্য আর আগেরটা হচ্ছে অধীন খণ্ড বাক্য। উদাহরণ চিহ্নের পূর্বে বা আগে কমা বসাতে হয়। যেমন সাহেব বললেন ছুটি পাবেন না, তাহলে সাহেব বললেন এখানে এরপরে এটা কমা বসাতে হয়, এরপরে উদাহরণ চিহ্ন শুরু হয়। বাংলায় বলে উদাহরণ চিহ্ন, ইংরেজিতে বলা হয় আসলে ইনভার্টেড কমা। মাসের তারিখ লিখতে 12 মাসের পর কমা বসবে। যেমন 16 পৌষ, এখানে কমা ব্যবহার হয়েছে বুধবার 1399 সাল। তাহলে 16 পৌষ, এখানে তারিখের পরে একটা কমা, বুধবার বারের পরে কমা, তারপরে কি 1399 সালের পরে দাঁড়িয়ে। বাড়ি বা রাস্তার নম্বরের পরে কমা বলবে। যেমন 68 নবপুর রোড, ঢাকা 1000। তাহলে 68 বাড়ির নাম নম্বর এটা, এবার কমা বলবে। নবপুর রোড তারপরে একটা কমা চিহ্ন বলবে এবং ঢাকা 1000 তারপরে দাঁড়িয়ে বসবে। নামের পরে ডিগ্রি সূচক পরিচয় সংযোজিত হলে সেগুলো প্রত্যেকটির পরে কমা বলবে। যেমন ডক্টর মোহাম্মদ ইনামুল হক, তাহলে এখানে একটা কমা বলবে নামের পরে। MA PhD, এবার দাঁড়িয়ে। সেমিকোলন, আমরা জানি সেমিকোলনের ব্যবহার, আমরা সেমিকোলনের ব্যবহার আমরা জানব। সেমিকোলন কমা অপেক্ষা বেশি বিরতি প্রয়োজন হলে সেমিকোলন বসে। তার মানে কমার চেয়ে যদি বেশি বিরতি দিতে হয় বা দেওয়া প্রয়োজন হয় তখন সেখানে সেমিকোলন বসাতে হয়। যেমন সংসারের মায়াজালে আমরা আবদ্ধ, এখানে সেমিকোলন বসেছে। এ মায়া বাঁধনকে সত্যি দুচ্ছেদ্য, প্রশ্নবোধক ছিল। দাড়ি বা পূর্ণচ্ছেদ, দাড়ির আরেকটা নাম হচ্ছে পূর্ণচ্ছেদ। বাক্যের পরিসমাপ্তি বোঝাতে দাড়ি বা পূর্ণচ্ছেদ ব্যবহার করতে হয়। যথা এখানে শীতকালে দেশের আবহাওয়া শুষ্ক থাকে, বাক্যটা শেষ এবং দাড়ি বসাতে পারে বা দাড়ি বা পূর্ণচ্ছেদ আমরা এখানে ব্যবহার করেছি। প্রশ্নবোধক চিহ্ন বা জিজ্ঞাসাবোধক চিহ্ন যেটা বলা হয়, বাক্যে কোনো কিছু জিজ্ঞাসা করা হলে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। যেমন তুমি কখন এলে, প্রশ্ন করছে এখানে, সে কি যাবে, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন। বিস্ময় ও সম্বোধন চিহ্ন, হৃদয় আবেগ মানে হৃদয়ের কোনো আবেগ, যেমন দুঃখ হতে পারে, আনন্দ হতে পারে, হৃদয় আবেগ প্রকাশ করতে হলে এ সম্বোধন পদের পরে বিস্ময় সূচক চিহ্নটি বসে। এরকম ধরনের, যেমন আহা কি চমৎকার দৃশ্য, আহা বলে এখানে আবেগ প্রকাশ করছে, এরপরে একটা বিস্ময়বোধক চিহ্ন ব্যবহৃত হয়েছে। জননী আজ্ঞা দেহ মরে যাই রণস্থলে, এটা সাধারণত এটা আমরা জানি সেই মাইকেল প্রথম দত্তের সেই বিখ্যাত কাব্য মহাকাব্য মেঘনাদ বধ কাব্যের একটা চরণ এখানে ব্যবহার করা হয়েছে যে জননী, তার মানে জননী এখানে এই বিষয় প্রকাশ করেছে যারা আজ্ঞা দেহ মরে যাই রণস্থলে, আমাকে আদেশ করো আমি কি রণস্থল খেতে যাই, এটা মেঘনাদের কথা আসলে। কিন্তু আধুনিক নিয়মে সম্বোধন স্থলে কমা চিহ্ন ব্যবহার করতে হয়। তাহলে আধুনিক আসলে সম্বোধন পরিবর্তন করে কি বিষয় করবি, কমার ব্যবহার করি আমরা। কোলন চিহ্ন, এবার আমরা কোলন চিহ্ন ব্যবহার করি। কোলন চিহ্ন হ্যাঁ, কোলন চিহ্ন সাধারণত একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোলন ব্যবহৃত হয়। তাহলে একটা বাক্যের একটি অপূর্ণ বাক্যটা পরিপূর্ণ হয়নি, এরপরে অন্য একটি বাক্যের অবতারণা বা সূচনা করতে হলে শুরু করতে হলে সেখানে কোলন হয়। যেমন সবাই সাব্যস্ত হলো, এখানে কম এই কোলন। 1 মাস পরে নতুন সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে, এবার দাঁড়াবে। এরপরে ড্যাশ চিহ্ন, তাহলে ড্যাশ চিহ্ন ড্যাশ মানে যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন মানে পৃথক অর্থপূর্ণ আর কি, 2 বা তার বেশি বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে ড্যাশ চিহ্ন ব্যবহৃত হয়। যেমন তোমরা ঘড়িটি উপকার করো, এরপরে ড্যাশ চিহ্ন বসছে, এতে তোমার
এটা তোমাদের সম্মান যাবে না বাড়বে, যাবে না এখানেও কি ড্যাশ চিহ্ন বসেছে। কোলন ড্যাশ, এবার হচ্ছে কোলনের পরে কোলন ড্যাশ, এই কোলন তারপরে ড্যাশ। কোলন ড্যাশ উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগ করতে হলে কোলন এবং ড্যাশ চিহ্ন একসঙ্গে ব্যবহৃত হয়। যেমন পদ 5 প্রকার, এখানে যদি আমরা লিখি যে পদ 5 প্রকার, এরপর এখানে কোলন এবং ড্যাশ, সেগুলো কি কি আছে? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া। এবার হাইফেন বা সংযোগ চিহ্ন, হাইফেন আরেকটা নাম আছে সংযোগ চিহ্ন। বা সংযোগ চিহ্ন, হাইফেন বা সংযোগ চিহ্ন সাধারণত এটা ড্যাশের চেয়ে একটু ছোট হয়। সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেন ব্যবহার হয়। যেমন এ আমাদের শ্রদ্ধা অভিনন্দন, আমাদের প্রীতি উপহার। তার শ্রদ্ধা অভিনন্দন আমরা এখানে যদি লিখি যে শ্রদ্ধা অভিনন্দন, এক্ষেত্রে শ্রদ্ধা অভিনন্দন মাঝখানে হাইফেন ব্যবহার করেছে। তার প্রীতি উপহারও আর মাঝখানে হাইফেন ব্যবহার করা যায়। এবার ইলেক বা লোক চিহ্ন, তাহলে আমরা ইলেক বা লোক চিহ্ন বা লোক চিহ্ন এরকম ভাবে লিখতে পারি। লোক চিহ্ন, লোক চিহ্ন, ইলেক বা লোক চিহ্ন কোন বর্ণ বিশেষের লোক বোঝাতে বিলুপ্ত বর্ণের জন্য ইলেক লোক চিহ্ন ব্যবহৃত হয়। যেমন এখানে আছে মাথার পরে চলছে রবি, এই পরে মানে পরে যদি লিখতে মাথার পরে চলছে রবি, জ্বলছে রবি, তাহলে এখানে মাথার পরে আমরা এখানে পরে না লিখে সাথে আমরা পরে লিখছি, এজন্য আমরা এখানে ইলেক বা লোক চিহ্ন ব্যবহার করেছি। পাগড়ি বাঁধা যাচ্ছে কারা, এই কাহার আজকে সংক্ষেপে কারা লিখে কারণ মাঝখানে কি একটা ইলেক বা লোক চিহ্ন ব্যবহৃত হয়। উদাহরণ চিহ্ন, এরপর আছে উদাহরণ চিহ্ন বা ইংরেজিতে বলা হয় ইনভার্টেড কমা। তাহলে এখানে এই উদাহরণ চিহ্ন আমরা উদাহরণ চিহ্ন, যেটা ইংরেজিতে বলা হয় উদাহরণ চিহ্ন এরকম। তো উদাহরণ চিহ্ন বা ইংরেজিতে বলা ইনভার্টেড কমা বক্তার বক্তব্য দিকে এই চিহ্নের অন্তর্ভুক্ত করতে হয়। যথা শিক্ষক বললেন গতকাল তুরস্কে ভয়ানক ভূমিকম্প হয়েছে, তাহলে এখানে শিক্ষক বললেন তারপরে কমা, কমার পরে উদাহরণ চিহ্ন শুরু যে গতকাল তুরস্কে ভূমিকম্প হয়েছে। এবার হচ্ছে ব্র্যাকেট বা বন্ধনী, এই তিনটি চিহ্নই পরীক্ষার্থে ব্যবহৃত হয়, তার মানে ব্র্যাকেট বা বন্ধনীর চিহ্ন। তবে প্রথম বন্ধনীটি বিশেষ ব্যাখ্যামূলক অর্থে সাহিত্যে ব্যবহৃত হয়ে থাকে। যেমন ত্রিপুরায়, তিনি জন্মগ্রহণ করেছেন, ত্রিপুরার পাশে যদি দেখি আমরা বর্তমান কুমিল্লা, তাহলে এই ত্রিপুরা এখন বর্তমান নাম হচ্ছে কুমিল্লা, সেখানে আমরা কি এই ত্রিপুরার বর্তমান নাম কুমিল্লা, এখানে আসলে কুমিল্লা বর্তমানে কুমিল্লা, এটা ব্র্যাকেটে আমরা লিখতে পারি বা প্রথম বন্ধনীতে লিখতে পারি এখানে। এটা হচ্ছে ব্যাকরণিক চিহ্ন, আমরা লিখব ব্যাকরণিক কয়টি? 4টি। ব্যাকরণিক চিহ্ন হয় 4টি। সেগুলো কি কি সেগুলো আমরা দেখার চেষ্টা করি। এটা হচ্ছে প্রভূমিঘাত চিহ্ন, পরেরটা হচ্ছে এখানে আরেকটা এটা একটা চিহ্ন হচ্ছে, একটা হচ্ছে যে ধাতু বোঝাতে, যেমন স্থা থেকে স্থা সম্পর্কে লিখতে পারেন, এখানে প্রবর্তী থেকে উৎপন্ন বোঝাতে ব্যবহৃত হয় এই
লেস দ্যান গ্রেটার দ্যান বলা হয়, বা বড় ছোট নির্ণয় করা যায় এটা দিয়ে, জেনারেল থেকে যাচ্ছে বা উৎপন্ন থেকে আসছে সেটা দিয়ে। আর পূর্ববর্তী থেকে উৎপন্ন হতেও যায় জন্য ব্যবহৃত হয়। সমান চিহ্ন বা সমকোণ চিহ্ন দিয়েও আমরা আসলে কি এই চারটা চিহ্ন আসলে যে চারটা চিহ্ন লিখলাম, চারটা চিহ্ন দিয়ে আসলে কি করা হয়, যে সেটা ব্যাকরণের চিহ্ন বলা হয় চারটা চিহ্ন, এবং এই চারটা চিহ্ন আমাদের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত করে থাকি, পরীক্ষাস্তে ব্যবহার করে থাকি বা অন্য ক্ষেত্রে বাংলার ক্ষেত্রেও ব্যবহৃত হয়। তাহলে আমরা এখানে আলোচনা করলাম যে জ্যোতিষেদ বা বিরাম চিহ্নের লিখন কৌশল, তাই তো? জ্যোতির কৌশলে আমরা দেখলাম আসলে আমরা বাংলা সাহিত্যে মানে বা সাহিত্যকে বা লেখার জন্য বা লিখে প্রকাশ করার জন্য মনের ভাব আসলে সেখানে আমরা বিভিন্ন ধরনের বিরাম চিহ্ন ব্যবহার করে থাকি। এই বিরাম চিহ্নগুলো আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমরা কথা বলার ক্ষেত্রেও আমরা অনেক সময় একটা কথা বলতে গিয়ে সমস্যা তৈরি হয়, সেখানে আসলে আমরা সামান্য বিদ্যুৎ দেওয়ার জন্য আসলে সেখানেও কি থামতে হয় আমাদেরকে। এই থামার জন্য আসলে থামলে কি হয়, মানে কথা বলতেও আসলে যে একটা কথা বলতে গেলে অনেক কষ্ট হয়, মাঝখানে থামলে কিছুটা কি হয়, বিশ্রাম হয়। আবার দেখা যায় যে একটা কথা বলতে গেলে মানুষের বুঝতে সমস্যা হয়, যার কারণে আসলে এই জ্যোতিষেদ বা বিরাম চিহ্ন আমরা ব্যবহার করে থাকি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এটা আমরা বারবার চর্চা করার চেষ্টা করবো, এবং সেটা দেখা গেল যে তাহলে এখান থেকে যদি প্রশ্ন আসে হয়তো সহজ হবে, খুব কঠিন পরিচ্ছেদ না এটা। তা তোমরা অবশ্যই এটা বারবার অনুসরণ করবে, হয়তো সমস্যা হবে না এখানে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আবারও কোনো ক্লাসের মধ্যে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।